সুপর্ণা বিয়ে হয়ে এসেছে আজ 2 দিন। নতুন শ্বশুরবাড়িতে এখনো প্রত্যেকটা আত্মীয়ের সঙ্গে তার ভালো করে পরিচয় হয়নি, কিন্তু তার মাঝেই তাকে বাড়ির কাজ সামলাতে হচ্ছে। মাসিমা, মেসোমশাই, পিসিমা, পিসেমশাই, জেঠু, জেঠিমা, কাকিমা, সবার ছেলে মেয়ে সবাইকে খাবার দেওয়া, কি কি প্রয়োজন জিজ্ঞাসা করা, এসব করেই তার সময় কেটে যাচ্ছে। সুপর্ণা রান্নাঘরে একটি বড় পাত্রে সবার জন্য চা করেছিল। ওহ বাবা গো, আমাকে দেখে কেউ মনে করবে যে আমি 2 দিনের বউ? এই সময় বউয়েরা বসে বসে কত আরাম করে, সবার সঙ্গে গল্প করে, আনন্দ ফুর্তি করে, আর আমার অবস্থা দেখো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আত্মীয়দের জন্য চা করছি। এই বাড়ির লোকজন তো খুবই অদ্ভুত। নতুন বউকে দিয়ে এরা কত কাজ করাচ্ছে, আর নিজেরা বসে বসে আরাম করে আড্ডা দিচ্ছে। এদের মনে কি একবারও হয়নি যে আমি কি মনে করব না করব? আরে এদের কথা তো দূর, আমার নিজের স্বামী সেই তো আমার খোঁজ করছে না। সারাক্ষণ কারোর না কারোর সাথে গল্প গুজব করছে, আড্ডা দিচ্ছে, আর থেকে থেকে অর্ডার দিচ্ছে। এমনই সময় বাইরে থেকে ডাক আসে। কই গো বৌমা, তোমার তো দেখছি চা করতে আধ ঘন্টার বেশি সময় লাগছে, একটু তাড়াতাড়ি দিয়ে যাও। এখানে সবাই বসে বসে ঝিমিয়ে যাচ্ছে, গল্পের আসর জমানোর জন্য চায়ের দরকার। তখনই পাশের বাড়ি মীনাক্ষী দেবী বলেন, কি গো দিদি, তোমার নতুন বৌমা কি রান্নাঘরে? এখন থেকেই বৌমাকে কাজে লাগিয়ে দিয়েছো নাকি? আরে বাবা, ওকে কয়েকটা মাস রেস্ট করতে দাও, এক্ষুনি এত দায়িত্ব নিতে পারে? আর কি বলবো বলো, তোমরা তো জানো আমার মেয়ের বিয়ে আর মাত্র 1 সপ্তাহ পরে। আমরা বলেছিলাম দুটো বিয়ে একসঙ্গেই রাখতে, কিন্তু এমন পরিস্থিতি হলো 10 দিন আগে পরেই করতে হয়েছে। আত্মীয় স্বজনরা বারবার যাবে আর আসবে, তাই ওরা 10 দিন এখানেই থেকে যাবে। তার উপর বৌমা যদি একটু কাজকর্ম না করে তাহলে কি করে হবে বলো তো? বাড়ির বিয়েতে বৌমাদেরকেই তো সমস্ত দায়িত্ব নিতে হয়। হ্যাঁ, সে তো 100 বার। আমিও তো বিয়ের পরেই সংসার সামলেছিলাম, মনে নেই আমার শ্বশুর মশাই কতটা অসুস্থ ছিল? তারপর ননদ এখানেই ছিল, তাও 9 মাসের গর্ভবতী। পরের দিন থেকে একা হাতে আমি সব সামলেছি। ওসব কোনো কিছু ব্যাপারই না। তোমার বৌমা বেশ কাজের মেয়ে, বলো ও সবকিছু কেমন সামলে নিচ্ছে। বৌমা, ও বৌমা, চা হলো নাকি? ব্যাস শুরু হয়ে গেল। আরে বাবা, এই তো 10 মিনিট আগে চাটা বসালাম। 2 কাপ চা হলে না হলে এতক্ষণ হয়ে যেত। এখানে আমি 30 কাপ চা করছি, একটু তো সময় লাগবে নাকি? এদের তো কোনো কাজের ধৈর্যও নেই, একটার পর একটা অর্ডার করছে আর আশা করছে যেন 2 মিনিটে সবকিছু হয়ে যাবে। খানিকক্ষণ পর সুপর্ণা চা ছেঁকে সবার জন্য চা নিয়ে যায়। টেবিলের উপরে চা রেখে চাগুলোকে এগিয়ে দিতে থাকে। তখন পিসিমা মিতালি দেবী বলে, কি ব্যাপার বৌমা, আজকে শুধু চা দিলে? চায়ের সঙ্গে একটু পেঁয়াজি আর আলু চিপস দিলে তো ভালো হতো। খালি মুখে এভাবে চা খাওয়া যায় নাকি? সেই দুপুরে ভাত খেয়েছি, এতক্ষণে ভাত হজম হয়ে গেছে। যাও একটু ভালো করে পেঁয়াজি করে আনো তো। বৌমা, আমার পেঁয়াজিতে একটু নুন কম দেবে। জানো তো আমি হাই প্রেসারের রুগী, এমনিতেই ডাক্তার নুন কম খেতে বলেছে। আর তোমার এর জন্য বিনা চিনি চা করে আনো, ওনার আবার সুগার। এই চিনি দেওয়া চা না উনি খাবেন না। ঠিক আছে মাসিমা, আমি করে আনছি, আমাকে একটু সময় দিন। আসলে রান্নাঘরে অনেক মশা, একটু মশাগুলোকে মারার ব্যবস্থা করি, তারপর করে দিচ্ছি। আরে বাবা, 1 কাপ চা করতে 2 থেকে 3 মিনিট সময় লাগে। তুমি এখন মশা তাড়ানোর ব্যবস্থা করতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে। তোমার মেসোমশাই আবার একটু রাগী মানুষ, সময়ে জিনিস না পেলে উনি আবার রাগ করে খান না। তুমি এক কাজ করো, আগে চা করে দাও, তারপর মশার ব্যবস্থা করবে। সুপর্ণার কিছু না বলেই সেখান থেকে চলে আসে এবং এসে আবার চা বসিয়ে দেয়। তারপর পকোড়া তৈরি করে সবাইকে দিয়ে আসে। সারাদিন এত পরিশ্রম করার পর সে যখন রাতে ঘুমাতে আসে তখন দেখে তার ঘরে আত্মীয় স্বজনরা বিছানায় এবং মেঝেতে বিছানা করে সব শুয়ে আছে। এসব দেখে সুপর্ণা নিজের ফোন নিয়ে তার স্বামী অনির্বাণকে ফোন করে। হ্যালো, তুমি কোথায় গো? এত রাত হয়ে গেছে, তুমি ঘুমাতে আসবে না? আর বলো না, এখানে মাসির ছেলে, পিসির ছেলে, আরো সব বন্ধুরাও তো আছে। ওরা সকলে বলছে আজ সারা রাত ধরে নাকি তাস খেলবে, কেউ নাকি ঘুমাবেও না। আমি তো এই মুহূর্তে যেতেও পারছি না। তুমি এক কাজ করো, তুমি ঘুমিয়ে পড়ো। এমনিতে অনেক সকালে উঠেছো, আবার তো কালকে সকালেও উঠতে হবে। বাবা, তুমি আমার এত চিন্তা করছো? থাক, ওসব নিয়ে আর তোমাকে ভাবতে হবে না। আমি এখানে ঘুমিয়ে পড়বো, সেটা তোমাকে বলতে হবে না। কিন্তু ঘরে যদি কোনো জায়গা থাকে তবেই না ঘুমাবো। বিছানায়, মেঝেতে, চারিদিকে সবাই ঘুমিয়ে আছে, আমার তো পা রাখার জায়গা নেই। আরে বাবা, যার হোক পাশে একটু ম্যানেজ করে শুয়ে পড়ো। বুঝতেই তো পারছো বিয়ে বাড়ির পরিস্থিতি, এখানে এইরকমই হয়। কটা দিন একটু ম্যানেজ করে নাও, তারপর লোকজন চলে গেলে সারা ঘর ফাঁকা হয়ে যাবে, তখন তুমি হাত পা ছড়িয়ে যেখানে পারো ঘুমাবে। ঠিক আছে, এত কিছু বলার জন্য ধন্যবাদ। এবার রাখো, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। এরপর সুপর্ণা মেঝেতে শুয়ে থাকা তার মাসি শাশুড়িকে একটু সরিয়ে দিয়ে সেখানে কোনো রকম শুয়ে পড়ে।
ভোরবেলা সবার চিৎকার চেঁচামেচিতে তার ঘুম ভেঙে যায়। বৌমা, ও বৌমা, উঠে পড়ো। দেখো অনেক বেলা হয়ে গেছে, বাচ্চারা সবাই উঠে পড়েছে, ওদেরকে কিছু খেতে দাও। আর হ্যাঁ, বড়দের জন্য চা বসিয়ে দাও, সবাই মুখ ধুতে গেছে, কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। আরে বাবা, এই তো ঘুমাতে এলাম, এক্ষুনি সকাল হয়ে গেল। আর এরা নিজেদের সকালের চাটুকু একটু নিজে করে নিতে পারে না? আমাকে তুলে অর্ডার দিচ্ছে। আমি কি এদের চা করার জন্য এই বাড়িতে এসেছি নাকি? কই গো বৌমা, শুনতে পাচ্ছ না? তোমার শাশুড়ি দুবার এসে ফিরে গেছে, এবার এলে কিন্তু রেগে যাবে। না মাসিমা, আমি উঠে পড়েছি, এই তো এবার যাচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। আর শোনো, তোমার বাপের বাড়ি থেকে কি সব শ্যাম্পু না কি সব দিয়েছে জানো? আসলে রিনার শ্যাম্পুটা না শেষ হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ও শ্যাম্পু খুঁজছিল। আমি বললাম তোমার বাক্স থেকে বের করে নিতে, ও বোধহয় ওটা নিয়ে গেছে। ঠিক আছে মাসিমা, কোনো সমস্যা নেই। এই বলে সুপর্ণা রান্নাঘরে চলে যায়। তারপর আবার সবার জন্য খাবার দাবারের ব্যবস্থা করতে থাকে। দুপুরবেলা যখন সে রান্না করতে ঢোকে, তখন শ্যাম্পুর বোতল হাতে নিয়ে দেখে শ্যাম্পু শেষ হয়ে গেছে। আরে, এটা তো আমার শ্যাম্পু, আজ নতুন বের করা হয়েছে, আর আজকেই শেষ হয়ে গেছে। কেউ কি শ্যাম্পুটাকে নষ্ট করে ফেললো নাকি? এবার আমি কি করে আমার চুল পরিষ্কার করব? কোন রকম মাথা ধুয়ে সুপর্ণা বাইরে বেরিয়ে আসে এবং রিনাকে বলে, রিনা, তুমি আমার শ্যাম্পু নিয়ে বাথরুমে গিয়েছিলে তো? শ্যাম্পু কোথায়? বৌদি, শ্যাম্পুর বটল তো বাথরুমেই আছে। আসলে আমি শ্যাম্পু মাখবো বলে খুঁজছিলাম, কিন্তু ওতে তো কিছুই নেই। সরি বৌদি, কিছু মনে করো না, আসলে সবাই মিলে শ্যাম্পু করেছে তো, তার জন্য তোমার শ্যাম্পু শেষ হয়ে গেছে। কি? আমার ব্র্যান্ডেড শ্যাম্পু সব সময় আউট অফ স্টক থাকে। কত পরিশ্রম করে অপেক্ষা করে করে পেয়েছিলাম, আর এরা সেটাকে এভাবে মেখে শেষ করে দিল। সুপর্ণার মন খারাপ হয়ে যায়, কিন্তু সে কারোর সামনে কিছু বলতে পারে না। দুপুরবেলা রান্না করে সবাইকে খাইয়ে দিয়ে তার খুব ক্লান্ত লাগে। সে রান্নাঘরে খেতে যায় এবং দেখে খাবার সব শেষ হয়ে গেছে। খাবার তো সব শেষ, এখন আবার নিজের জন্য কিছু করতে গেলে তো আরো 1 ঘন্টা সময় নষ্ট হবে। আমার আর দাঁড়ানোর একটুকু শক্তি নেই, আমি কি একটু ঘুমিয়ে পড়ি, আবার রাতের বেলার জন্য রান্না করতে হবে। এই বলে সে নিজের ঘরে যায় এবং চিন্তা করে যে 1 ঘন্টা রেস্ট করে নেবে। কিন্তু ঘরের দরজা খুলতেই তার মাথা ঘুরে যায়। ঘরের ভেতরে সব বাচ্চারা মিলে হই হই করছিল, চারিদিকে নোংরা ছড়িয়ে খেলাধুলা করছিল। ব্যাস, এখানে এরা হই হই করছে, 5টা মিনিটও কি আমি শান্তির ঘুম ঘুমাতে পারবো না? জানি না কবে সব বিদায় নেবে। আমার আর ভালো লাগছে না। বাড়িতে আমি কত শান্তিতে আরাম করে ঘুমাতাম, মা সারাক্ষণ আমার হাতে হাতে খাবার দিত, যা চাইতাম ঘরের মধ্যেই বসে বসে পেয়ে যেতাম। আর এখানে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তার উপরে কেউ আমার সমস্যা বোঝার চেষ্টা করছে না। এখন কাউকে কিছু বলতে গেলে উল্টে আমাকেই বুঝিয়ে চলে যাবে। সুপর্ণা যখন এসব চিন্তা করছিল, তার চোখে জল চলে আসে। সে ভাবতে থাকে, এই বাড়ির কেউ আমাকে নিয়ে একটুকু ভাবে না। আমার শ্বশুর বাড়ির কেউ আমার নয়, আমার স্বামী পর্যন্ত মাঝে মধ্যে একবার তো জিজ্ঞাসা করতে পারে যে আমি খেয়েছি কিনা, আমি ঠিক আছি কিনা, আমার কি দরকার আছে না আছে। কিন্তু ওদের কাছে আনন্দ করা, ফুর্তি করা, আড্ডা দেওয়া, এসব ছাড়া সময় কোথায়? যখন কাজের সময় আসে শুধু তখনই আমার কথা মনে পড়ে। আমার মা যদি এখানে থাকতো তাহলে কখনোই আমাকে এভাবে ক্ষুধার্ত রাখতো না। এইসব ভাবতে ভাবতে তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। ঠিক তখনই সেখানে তার ননদ এবং ছোট দেওর বিনোদ আসে। বিনোদের হাতে একটি প্যাকেট। তারা সুপর্ণাকে আড়ালে ডেকে বলে, বৌদি, এদিকে এসো, দেখো আমরা তোমার জন্য কি এনেছি। আরে এটা কি? এতে কি আছে গো? এতে বার্গার আছে। আমরা জানি তুমি দুপুরে কিছুই খাওনি, তাই তোমার জন্য এনেছি। এবারে আড়ালে গিয়ে চটপট খেয়ে নাও তো। এখানে দাঁড়িয়ে খেলে বাচ্চারা গন্ধ শুকে চলে আসবে, আর তোমার খাওয়াও হবে না। কিন্তু তোমরা কি করে জানলে যে আমার কিছু খাওয়া হয়নি? আমরা সবকিছু জানি বৌদি। এই কদিন ধরে তোমার যে কি পরিশ্রম হচ্ছে আর তোমার মনের অবস্থা কি হচ্ছে, আমরা সবই খোঁজ রাখছি। কিন্তু কি করব বলো, এত আত্মীয় স্বজনের মাঝে আমরা তো কিছু বলতেও পারছি না। নাও, তুমি এবার খেয়ে নাও। আর শোনো, খাওয়া হয়ে গেলে আমার ঘরে গিয়ে একটু দরজা লাগিয়ে 1 ঘন্টা ঘুমিয়ে নাও। কেউ কিছু বললে আমি বলে দেবো তুমি একটু রেস্ট করছো। থ্যাংক ইউ সো মাচ। তোমরা দুজনে আমার জন্য এত ভেবেছো, তার জন্য তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। বৌদি, প্লিজ তুমি এভাবে কান্নাকাটি করো না। এটা খেয়ে নাও আর রেস্ট নাও, আমরা এখন আসছি। ননদ এবং দেওর চলে যাবার পর সুপর্ণা একটু নিশ্চিন্ত হয়ে ননদের ঘরে ঘুমিয়ে পড়ে। ঘন্টা 2 পর তার ঘুম ভাঙে এবং সে ধড়পড় করে বিছানা থেকে উঠে বলে, এ বাবা, এত বেলা হয়ে গেল। এবার তো মনে হয় সবাই অস্থির করে ফেলবে। উফ, আমি বুঝতেই পারিনি এত দেরি হয়ে যাবে বলে। সুপর্ণা ঘর থেকে বেরিয়ে ডাইনিং রুমে আসে, সবাইকে চায়ের কথা জিজ্ঞাসা করে। এমন সময় তার ননদ তার কাছে এসে বলে, বৌদি, একটা ভালো খবর আছে। ভালো খবর? কি ভালো খবর?
মা আজকে 4 জন গ্রামের মহিলাকে কাজের জন্য ডেকেছে। এবার থেকে ওরাই সবকিছু করবে, রান্না বান্না, কাপড় কাচা, বাসন মাজা, ঘর পরিষ্কার, এমনকি মেসোমশাইয়ের চা পর্যন্ত। অনন্যার কথা শুনে সুপর্ণা হেসে ফেলে। তখন তার শাশুড়ি সেখানে এসে বলে, বৌমা, তোমাকে কদিন অনেক কষ্ট করতে হয়েছে মা। আজ থেকে তুমি আর রান্নাঘরে যেও না। এবার থেকে ওরা 4 জন সবকিছু সামলে নেবে। আসলে আমি অনেক দিন ধরেই না ওদেরকে কাজে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু পাড়ায় আরো অনেক বিয়ে বাড়ি ছিল, তাই ওরা সেখানে ব্যস্ত ছিল, এখানে আসার সময়ই পাইনি। এখন সব মিটেছে, তাই আজ থেকেই কাজে লেগেছে। এবার থেকে তুমি বাকিদের সঙ্গে আনন্দ করো। এই কদিন তুমি যে হারে আমার বাড়িটাকে সামলেছো তার জন্য অনেক ধন্যবাদ বৌমা। নতুন বউ এভাবে সবকিছু সামলে নেবে আমি তো ভাবতেই পারিনি। তুমি আমার মান সম্মান সমস্ত কিছু বজায় রেখেছো, কাউকে একটু অভিযোগ করার সুযোগই দাওনি। সবাই তোমার খুব নাম করেছে বৌমা। আমি তোমার সুনাম শুনে আর তোমার নাম শুনে আজ আমার খুব গর্ব হচ্ছে। এরপর অনির্বাণ এসে সুপর্ণার খুব প্রশংসা করে। এভাবে সবার প্রশংসা এবং ভালোবাসা পেয়ে সুপর্ণার আনন্দের ঠিকানা থাকে না এবং সে সবার সঙ্গে খুব আনন্দ এবং হৈ হুল্লোড় করে তার শ্বশুর বাড়ির প্রথম বিয়ে বাড়িটা কাটায়। বৃদ্ধ রামমোহন বাবু তার স্ত্রী চন্দ্রিমা দেবীকে নিয়ে বেশ হাসি খুশিতে বসবাস করছিল। তাদের দুজনের রঙের অনেকটাই পার্থক্য ছিল। যেখানে রামমোহন বাবুকে দেখতে খুবই ফর্সা ছিল, অপরদিকে চন্দ্রিমা দেবী শ্যামলা বর্ণের ছিল, কিন্তু তার সত্ত্বেও তাদের মধ্যে কোনোই মনোমালিন্য ছিল না। তারা একে অপরকে খুবই শ্রদ্ধা করত এবং ভালোবাসত। এমনই একদিন, এই যে তুমি শুনছো, আমি কবে থেকে তোমাকে একটা কথা বলে যাচ্ছি, তুমি আমার কথাতে গুরুত্বই দিচ্ছ না। তা আরো একবার বলে দাও। আজ এমনিতেই আমাদের বিবাহ বার্ষিকী, আজ আমি তোমার সমস্ত কথাই শুনবো। আর হ্যাঁ, আমি একটু রোমান্টিকই আছি, তাই এখন তুমি যদি রাজি থাকো তোমাকে নিয়ে কফি শপেও যেতে পারি। হে হে। আরে ধুর, তুমিও না এই বয়সে সেই একই রয়ে গেলে। তা বলি, আমাদের কি এখন এইগুলো করার সময় নাকি? এগুলো কেউ শুনলে আমাদেরকে কি ভাববে শুনি? আরে কেউ কিছুই ভাববে না, এটাই মনে করবে যে আমরা একে অপরকে খুবই ভালোবাসি। আর প্রত্যেকের জীবনেই ভালোবাসা থাকাটা প্রয়োজনীয়, বুঝেছো? ওহ, তুমিও না, দেখছি তোমার বুড়ো বয়সে বিব্রতি ধরেছে। এখন এসব বাদ দাও, আর ছেলে বৌমাদেরকে ফোন করে বাড়িতে আসতে বলো। এই বাড়িতে একা থাকতে ভালো লাগে বলো? যেখানে আমাদের 4 ছেলে ও বৌমা রয়েছে, ওদেরকে কয়েকদিনের জন্য এখান থেকে ঘুরে যেতে বললে হয় না? আসলে চন্দ্রিমা দেবী ঠিকই বলছিল, কারণ তাদের 4 ছেলে সুখদেব, মন্টু, সমর ও নন্দু চাকরির সূত্রে শহরের বাইরে থাকতো। আর যাতায়াতের অসুবিধার কারণে তারা সেখানে তাদের স্ত্রী আরতি, সুধা, দীপালি ও বিশাখাকে নিয়ে থাকতো। কিন্তু তারা তাদের বাবা মাকে খুবই ভালোবাসতো ও শ্রদ্ধা করত। আর তাই তারা টাকা পয়সা থেকে শুরু করে প্রতিনিয়ত খোঁজ খবর সবই রাখতো। এরপর রামমোহন বাবু একটু চিন্তা ভাবনা করার পর বলে, হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমারও এটাই ইচ্ছা যায়। আজ তাহলে ওরা ফোন করলে ওদেরকে এই ব্যাপারেই বলবো। হ্যাঁ, তোমার সঙ্গে আমিও বলবো। আমাদের কথা ওরা অমান্য করতে পারবে না, আর ওদেরকে এখানেই ট্রান্সফার করে নিতে বলবো। এখন আমাদের কি মন যায় না বলো, যে এই শেষ বয়সে ছেলে বউদের সঙ্গে সময় কাটায়? আচ্ছা ঠিক আছে বাবা, সেই সময় এলে ওরা ফোন করলে না হয় বলবে। এখন অন্তত রান্না বান্না করো। নাকি সত্যি সত্যি আজ হোটেলে গিয়ে খাওয়ার সিদ্ধান্ত নিলে? না গো, সেরকম কোনোই ব্যাপার নয়। আমি অলরেডি খাবার বানিয়ে নিয়েছি, তুমি রেডি হয়ে এসো। এই বলে চন্দ্রিমা দেবী রান্নাঘরের মধ্যে চলে যায়। এদিকে রামমোহন বাবু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে আসে। এভাবেই বেশ কিছুটা সময় কেটে যায় ও শেষে সন্ধ্যা হয়ে যায়, যার ফলে প্রতিদিনের মতো সেদিনও চন্দ্রিমা দেবীর 4 ছেলে ফোন করে ও তখন চন্দ্রিমা দেবী তাদেরকে বাড়ি আসার ব্যাপারে জানায়। তখন তার বড় ছেলে সুখদেব বলে, আরে মা, আজ আমরা তোমাদেরকে এই ব্যাপারে বলার জন্যই ফোন করেছিলাম। আসলে আমাদের বাসুদেবপুরেই ট্রান্সফার হয়েছে, আর কয়েকদিনের মধ্যেই আমরা তোমাদের বৌমাদেরকে নিয়ে বাড়িতে ফিরছি। হ্যাঁ বাবা, আয়। আমি তো আমার ছেলে বৌমাদেরকে দেখার জন্য কবে থেকে অপেক্ষা করছি। তা বৌমারা কি করছে? ওরা সবাই ঠিক আছে তো? ওই গিয়ে একবার ওদেরকে ফোনটা দে না। চন্দ্রিমা দেবীর মুখে ফোন দেওয়ার কথা শুনে সুখদেব একটু চিন্তায় পড়ে যায় ও সে তখন মনে মনে ভাবে,
হে ঈশ্বর, এবারে মাকে কিভাবে বলি যে এখন ওরা কথা বলতে পারবে না, কারণ ওরা রূপচর্চা নিয়ে ব্যস্ত আছে আর এটা তো ওদের প্রতিদিনের রুটিন হয়ে গেছে। কিন্তু না, এটা মাকে বলা যাবে না, মাকে বরং কিছু একটা বলে কাটিয়ে দিই। আরে বাবা, তোর আবার কি হলো? তুই এরকম চুপ হয়ে গেলি কেন? বৌমারা বাড়িতে আছে তো নাকি? হ্যাঁ মা, ওরা বাড়িতেই আছে, কিন্তু আমি একটু বাইরে আছি। আর তোমরা চিন্তা করো না, আমরা কয়েকদিনের মধ্যেই সকলে মিলে বাড়িতে ফিরবো। সুখদেবের কথা শুনে তখন চন্দ্রিমা দেবী খুবই খুশি হয়ে যায়। এদিকে সুখদেবের মন খারাপ ছিল, কারণ তাদের বউয়েদের ব্যবহার খুব একটা ভালো ছিল না। তাদেরকে দেখতে সুন্দর ও ফর্সা হওয়ায় তারা সারাদিন বিউটি পার্লার ও মেকআপ নিয়েই পড়ে থাকতো। এমনকি এসবের কারণে কখনো কখনো তাদের বাড়িতে রান্না বান্নাও হতো না। আর এটা সুখদেব ও তার ভাইয়েরা জানলেও তাদের বাবা মায়েরা জানতো না, কারণ তারা এই শহরেই বিয়ে করেছিল। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। এমনই একদিন চন্দ্রিমা দেবীর 4 ছেলে তাদের বউয়েদেরকে নিয়ে বাড়ি ফেরে। তখন, আরে সুখদেব, তোদের বউয়েদেরকে তো দেখতে খুবই সুন্দর। তোরা যেমন ফটো পাঠিয়েছিলিস তার তুলনাতে অনেক ভালো। তা জানিস বাবা, আমার না বৌমাদেরকে খুব পছন্দ হয়েছে। ওহ মা, তুমিও না এমন কথা বলো। তুমিই তো বলেছিলে যে তোমার বৌমাদের আয়নার মতো পরিষ্কার দেখতে হওয়া চাই। তা তোমার কথা মতোই তো আমরা বিয়ে করেছি। আচ্ছা রে বাবা, ঠিক আছে, তোরা এখন বৌমাদেরকে নিয়ে নিজেদের ঘরে যা, ওরা অনেক দূর থেকে এসেছে। সে ঠিক আছে মা, কিন্তু তুমি তো বারবার বলতে যে তোমার বৌমাদের সঙ্গে কথা বলবে। তা আজ কাছে পেয়েছো, কিছু কথাবার্তা বলে নাও। এখন তুমি কথা না বলেই পাঠিয়ে দিচ্ছ যে। ওহ, তোরাও না এটা পাগল। আচ্ছা ঠিক আছে, তবে তোরা অন্তত যা। চন্দ্রিমা দেবীর কথা শুনে তখন তার 4 ছেলে সেখান থেকে চলে যায়। এরপর চন্দ্রিমা দেবী তার বৌমাদেরকে বলে, এই যে বৌমারা, তোমরা কিছু মনে করো না, আসলে ওরা আমার সঙ্গে এরকমই করে। আমার তো তোমাদেরকে খুবই পছন্দ হয়েছে। তা তোমাদের এই বাড়ি আমাদের ব্যবহার কেমন লাগলো? ওই মোটামুটি বাড়ি ঠিকঠাক আছে। আর মা, আপনার পছন্দ তো হওয়ারই কথা, যেখানে শুধু আপনি একা কেন, আমাদেরকে আমাদের রূপ সৌন্দর্যের জন্য সকলেই প্রশংসা করে। হ্যাঁ মা, আমাদেরকে দেখতে ভালো হওয়ার জন্য অনেক কোটিপতি বাড়ি থেকে সম্বন্ধ আসতো। শুধু আমরা আপনার ছেলেদেরকে ভালোবাসতাম তাই বিয়ে করেছি। কিন্তু আপনাকে বলেও কি লাভ? আপনাকে তো দেখতে অতটা সুন্দর নয়, তাই আপনি এসবের কিছুই বুঝবেন না। আর মা, সত্যি কথা বলতে আপনাকে বলতে লজ্জা নেই। আপনি হয়তো বুঝতে পারছেন যে আপনার ছেলেদেরকে বিয়ে করে আমরা অনেকটাই স্যাক্রিফাইস করেছি, যেখানে আপনার ছেলেদেরকে দেখতে ততটা হ্যান্ডসাম নয়। হঠাৎই তাদের মুখে এরকম কথাবার্তা শুনে চন্দ্রিমা দেবীর মন খারাপ হয়ে যায়, কারণ সে তাদের কাছ থেকে এরকম আশা করেনি। এরপর চন্দ্রিমা দেবী একটু চিন্তা ভাবনার পর বলে, হ্যাঁ তা বেশ ভালো, কিন্তু বৌমা, মানুষের রূপ সৌন্দর্যটাই সব কিছু নয়। দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য ভালো মন মানসিকতা থাকা দরকার আছে। আর তাই দেখো না, আমি শ্যামলা রঙের, তার সত্ত্বেও তোমার শ্বশুরমশাই আমাকে অনেক ভালোবাসেন। এখন তোমরা হাসি খুশিতে থাকো, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এই বলে চন্দ্রিমা দেবী তখন সেখান থেকে চলে যায়। এদিকে চন্দ্রিমা দেবীর কথা শুনে তার বৌমাদের সেদিন খুবই রাগ হয়। এভাবেই কয়েকদিন কেটে যায়। এমনই একদিন আরতি তার বাড়িতে বসে মেকআপ করছিল। তখন, এই আরতি, তুই এখানে কি করছিস? শাশুড়ি মা আমাদেরকে রান্নাঘরে ডাকছেন, চল আমরা ওখানে যাই। আরে দূর, আমার ওসব রান্না টান্না ভালো লাগে না। তোর মন গেলে তুই যা, আর গিয়ে ওই কালীর কাছ থেকে জ্ঞানের কথা শুনে আয়। শুধু শুধু জ্ঞান দেওয়া শুরু করে দেবে কোথায়। হ্যাঁ, সে আমিও জানি, রাগ তো আমারও হয়, কিন্তু কি করব বল, এই বাড়িতে ওনাকে সকলেই শ্রদ্ধা করে, আর আমরা এখন বললেও কিছু হবে না। না তো দেখ না, আমাদের শ্বশুরমশাইও তো ফর্সা, উনিও কিনা ওকে শ্রদ্ধা করেন। তুই একটু চুপ কর তো। আসলে শ্বশুরমশাইকে আগে এই বিষয়ে কেউ বলেনি, তাই উনি জানেন না। না তো উনি দেখতে যা সুন্দর, এখনো চাইলে ওনার সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে হয়ে যাবে। আরে তুই তো ভালো কথা মনে করিয়ে দিয়েছিস। আচ্ছা, আমরা যদি শ্বশুরমশাইয়ের একটা সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে দিই আর ওই কালো শাশুড়িকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিই, তাহলে কেমন হয় বলতো? হ্যাঁ, তুই ঠিক বলেছিস, তাহলে আমাদের এই বাড়িতে আর কোনো ঝামেলাই থাকবে না। আর আমি শিওর শ্বশুরমশাইকে বলে আমরা ঠিকই বুঝিয়ে দিতে পারবো। এভাবেই সেদিন আরতি ও তার বাকি জায়েরা পরিকল্পনা করে নেয় ও তারা পরিকল্পনা অনুযায়ী রামমোহন বাবুকে প্রতিদিনই দ্বিতীয়বার বিয়ে করার বিষয়ে বলতে থাকে। এমনই একদিন, কিন্তু বৌমা, এটা কিভাবে সম্ভব? যেখানে তোমার শাশুড়ি মা তো জীবিত আছেন, এখন আমি কিভাবে দ্বিতীয় বিয়ে করব?
আরে বাবা, এ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এরকম অনেক মানুষই আছে যারা তাদের স্ত্রীদেরকে পছন্দ না থাকায় দ্বিতীয় বিয়ে করে থাকেন। হ্যাঁ বাবা, আপনার সঙ্গে মায়ের কোনো অ্যাঙ্গেল থেকেই মিল খায় না। যেখানে আপনি কত ফর্সা আর মায়ের রং দেখেছেন, এখন আপনি চাইলে আমরা সুন্দর দেখতে শাশুড়ি মা পাবো। আর আপনাকে চিন্তা করতে হবে না, বিয়ের সমস্ত ব্যবস্থা আমরা করব, আপনি শুধু হ্যাঁ বললেই হবে। রামমোহন বাবু তার বৌমাদের মুখে এরকম কথা শুনে চিন্তায় পড়ে যায় ও সে শেষে দ্বিতীয় বিয়ে করতে রাজি হয়ে যায়। এভাবেই আরো কয়েকদিন কেটে যায় ও শেষে রামমোহন বাবুর বিয়ের দিন চলে আসে, যেটা শুনে গ্রামের সকলেই তাকে নিন্দা করতে থাকে। এমনই এক প্রতিবেশী বলে, এ বাবা, এই বুড়োর বুড়ো বয়সে ভীমরতি ধরেছে যে এখন স্ত্রী থাকতেও বিয়ে করছে। হ্যাঁ, আর চন্দ্রিমা কাকিমা কি বা খারাপ ছিল, উনি যথেষ্ট ভালো মনের মানুষ। আমি তো বলবো রামমোহন বাবুর জীবনের এটা সব থেকে বড় ভুল। তুই ঠিকই বলেছিস, আর আমি জানি এসব কিছু ওনার ওই 4 ফর্সা বৌমা আসার পর থেকেই হচ্ছে। এভাবেই সেদিন সকলে নিজেদের মধ্যে আলোচনা করছিল। ঠিক তখনই চন্দ্রিমা দেবীর বৌমারা তাদের কথাবার্তা শুনে নেয় ও তারা তখন বলে, এই যে, সে নিয়ে আপনাদের বেশি মাথা ঘামাতে হবে না, এটা আমাদের বাড়ির ব্যাপার, আমরা বুঝে নেব। আর যেখানে আমার শ্বশুর শাশুড়ি কোনো সমস্যা নেই, সেখানে আপনাদের কিসের সমস্যা শুনি? আমাদের আবার কিসের সমস্যা? আমরা এমনিও খাওয়া দাওয়া করবো আর কেটে পড়বো। হ্যাঁ, তাই করুন, আর লোকের কথায় বেশি থাকার চেষ্টাও করবেন না, বুঝেছেন? এই চল তোরা, বিয়ের সময় হয়ে গিয়েছে। আরতির কথা মতো সেদিন সকলেই তার সঙ্গে বিয়ের মণ্ডপে চলে যায়। এদিকে অসহায় চন্দ্রিমা দেবী চোখের সামনে অন্যায় হতে দেখেও কাউকে কিছু বলতে পারে না ও সে তখন মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে, হে ঈশ্বর, তুমি আমাকে ধৈর্য দাও আর ওদেরকে বোঝার শক্তি যে ওরা যেটা করছে সেটা মোটেও ঠিক নয়, আর তুমি পারলে ওদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দাও। এভাবে আরো কিছুক্ষণ সময় কেটে যায়। বিয়ে প্রায় শুরুই হয়ে গিয়েছিল। ঠিক তখনই বিয়ের মণ্ডপে আগুন লেগে যায়, যার ফলে সকলেই সেখান থেকে ছুটে পালিয়ে যায়। কিন্তু সেই আগুনে চন্দ্রিমা দেবীর বৌমারা আটকে পড়ে ও তারা প্রাণ বাঁচানোর জন্য চেঁচামেচি করতে থাকে। ঠিক তখনই চন্দ্রিমা দেবী তাদেরকে বাঁচানোর জন্য এগিয়ে আসে ও সে তখন নিজের প্রাণের উপেক্ষা না করেই তাদেরকে বাঁচিয়ে নেয়, যেটা দেখে তার বৌমারা তাদের ভুল বুঝতে পারে ও তারা তখন তাদের ভুলের জন্য চন্দ্রিমা দেবীর কাছে ক্ষমা চাইতে থাকে। আমাকে তুমি ক্ষমা করে দাও চন্দ্রিমা, আমি বৌমাদের কথা শুনে রূপ সৌন্দর্যের কথা ভেবে তোমার ভালোবাসাকে ভুলে গিয়েছিলাম। এখন আমি জানি তুমি ছাড়া এই বাড়িকে কেউই নিজের মতো করে ভাববে না, তাই আমাকেও তোমার বৌমাদেরকে সকলকেই তুমি ক্ষমা করে দাও। এরপর চন্দ্রিমা দেবীও তাদেরকে ক্ষমা করে দেয়। এরপর থেকে তারা একেবারেই পরিবর্তন হয়ে যায় এবং চন্দ্রিমা দেবীকে খুবই শ্রদ্ধা করতে থাকে। আর এভাবেই তারা সকলে হাসি খুশিতে বসবাস করতে থাকে।